একটা গ্রামে রিঙ্কু, পিঙ্কু, মনু আর ছুটকি নামের 4 জন বন্ধু থাকত। স্কুল থেকে ফেরার পর ওরা উঁচু পাহাড়ের গুলি ডান্ডা খেলতে চলে যেত। খেলা শুরু করার আগে ওরা নানা রকম গল্প করত। আমি আমার ঠাকুরদাদার সঙ্গে ঘুরতে যাই, তখন আমি ঠাকুরদাদাকে প্রায় লোকের সঙ্গে গল্প করতে শুনেছি যে ছোটবেলা খুব ভালো হয়, ছোটবেলায় খুব মজা করা যায়। কিন্তু আমার তো সেরকম কিছুই মনে হয় না। এই আমরা সবাই আমাদের ছোটবেলা কাটাচ্ছি, কিন্তু আমাদের তো কোনো মজাই হচ্ছে না। আমরা আমাদের ইচ্ছে মতো টাকা খরচ করতে পারি না, খাবারও সেটাই খেতে হয় যেটা বাড়িতে বানানো হয়। অনিচ্ছা সত্ত্বেও আমাদের স্কুলে যেতে হয় আর পড়াশুনোও করতে হয়। তাহলে পরে ছোটবেলাটা মজার কি করে হলো? আরে আমার বাবা বলে যে ছোটবেলায় এই কারণেই হয়, কারণ ছোটবেলায় কোনো দায়িত্ব থাকে না। আমার বাবা তার চাকরি নিয়ে খুব দুশ্চিন্তায় পড়ে থাকে। যে দোকানের লোকটা কাজ করে সে ভীষণ খিটখিটে ধরনের লোক, টাকা দেওয়ার সময় খুব খিটপিটে করে। ছোটবেলায় টাকা রোজগার করতে হয় না, হয়তো এই জন্যই ছোটবেলাটা মজার হয়। আমার তো মনে হয় প্রাপ্তবয়স্কদের জীবনটাই খুব ভালো হয়, অন্তত পক্ষে তারা বিয়ে করার সুযোগ তো পায়। আমাদের ইচ্ছে থাকলেও তো আমরা বিয়ে করতে পারবো না। চল সবাই, অনেক কথাবার্তা হয়ে গেছে, এবার গুলি ডান্ডা শুরু করা যাক। হ্যাঁ চল। একটা দিনের কথা, ঝড়ো হাওয়া মরশুম ছিল আর ভীষণ জোরে হাওয়া দিচ্ছিল। রিঙ্কু গুলিটাকে অনেক দূরে মারল। হাওয়ায় গুলিটা পাহাড়ের বাইরে চলে গেল। এবার কি করব? গুলি তো পাহাড়ের ভেতরে জঙ্গলে চলে গেল। চল পাহাড় পার করে ওপারে জঙ্গলে যাওয়া যাক। না, আমাদের ওপারে যাওয়া উচিত না। আমার ঠাকুমা বলে যে পাহাড়ের ওপারে জঙ্গলটা মায়াবী, সেখানে যাওয়াটা উচিত হবে না। আমাদের সবগুলো গুলি হারিয়ে গেছে আর আমাদের কাছে নতুন গুলি কেনার টাকাও নেই। পাহাড়ের ওপারে আমাদের যেতেই হবে। ঠিক আছে, তোরা সামনে সামনে যাবি, আমি সবার পেছনে যাব, যাতে সামনে কোনো বাঘ আর ভাল্লুকে দেখতে পায়, তাহলে তোদেরকে খেয়ে ফেলবে আর আমি পালাতে পারি। অন্তত পক্ষে তোদের মরার খবরটা তোদের বাড়িতে পৌঁছানোর জন্য তো কাউকে চাই। 4 জন বন্ধু গুলি আনার জন্য পাহাড়ের পাড়ে জঙ্গলে পৌঁছালো। ওরা জোরে জোরে কান্নার আওয়াজ শুনতে পেল। এটা কে কাছে? আমি আগেই বলেছিলাম যে এখানে আসিস না, এখানে কোনো ভাল্লুক কাচ্ছে না তো। শব্দটা ওই দিক থেকে আসছে, ওই দিকেই চল। না বন্ধুরা, ওদিকে যাস না, আমরা যদি কোনো বিপদে পড়ে যাই তাহলে। তুই তো ভীষণ ভীতু, চল সবাই ওখানে গিয়ে দেখা যাক যে কে কাঁদছে। 4 জন বন্ধু ওই দিকে এগিয়ে গেল যেখান থেকে কান্নার শব্দ শোনা যাচ্ছিল। কিছুটা দূরে যাওয়ার পর ওরা দেখলো যে একটা গাছ কাঁদছে। আমার বিশ্বাস হচ্ছে না, একটা গাছ কখনো কাঁদতে পারে। রিঙ্কু ঠাকুমা যেমনটা বলেছিল, এই জঙ্গলটা হলো মায়াবী, এখানে অনেক কিছুই হওয়া সম্ভব। শোনো গাছ, তুমি কাঁদছো কেন? অনেক বছর কেটে গেছে, কোনো মানুষ আমাকে এখনো ছোঁয়নি। একটা মানুষ আমাকে এখানে লাগিয়েছিল। আমি মানুষকে ভালোবাসি। তোমরা কি আমাকে একবার ছোবে? শোনো, আমরা তো সবাই এখন ছোট। ছোট তো কি হয়েছে, মানুষ তো বটেই। চল এই বেচারা গাছটাকে ছুঁয়ে আসি, ও তো শুধু মানুষের ভালোবাসা চায়। আমাদের এই গাছটার কাছে যাওয়া উচিত না, ও আমাদের আবার যদি কোনো ক্ষতি করতে চায় না তো। ওর কান্নাটাও চালও হতে পারে। আমি বাড়িতে ফিরে যাচ্ছি। আমিও যাচ্ছি। পিন্টু আর রিঙ্কু ভয় পেয়ে পালিয়ে গেল। মনু, তুইও কি পালাতে চাস? না, কিন্তু আমি গাছের কাছে যেতে চাই না। ঠিক আছে, তুই এখানেই দাঁড়া, আমি গাছের কাছে যাচ্ছি। ছুটকি সেই গাছের কাছে গিয়ে গাছটাকে ছুঁলো। হঠাৎ করে গাছ থেকে একটা ভয়ঙ্কর হাত বাইরে বেরিয়ে এলো আর ও ছুটকিকে গাছের ভেতরে টেনে নিল। মনু ভূত ভূত চিৎকার করতে করতে সেখান থেকে পালিয়ে গেল। মনু গ্রামে পৌঁছে এই সমস্ত কথা পিঙ্কু আর রিঙ্কুকে বলল। সবার আগে আমাদের ছুটকির বাড়িতে যাওয়া উচিত আর ওর মাকে সব কথা বলার দরকার। 3 জন বন্ধু ছুটকির মায়ের কাছে গেল। আমার মেয়ের উধাও হয়ে গেছে আর তোমরা 3 জন ভালোভাবে ফিরে এলে। 3 জন কান খুলে শুনে রাখো, যেখান থেকেই হোক আমার ছুটকিকে ফিরিয়ে আনো, নইলে তোমাদের 3 জনকে উল্টো করে ঝুলিয়ে মারবো আমি। 3 জন বন্ধু ভাবতে লাগলো যে কি করে ছুটকিকে ফিরিয়ে আনা যায়।
আবার ওই কাঁদতে কাঁদতে গাছটার কাছে যেতে হবে আর ওর সাথে গিয়ে কথা বলতে হবে। কিন্তু ওই গাছটার মধ্যে কোনো ভূত বা প্রেতনি তো থাকে, ওই গাছটা আমাদেরও খেয়ে ফেলবে। গিয়ে তো ওর সঙ্গে কথা বলতেই হবে। কি করে এত বড় চুটকি হঠাৎ করে উধাও কিভাবে হয়ে যায়? তিনজন বন্ধু আবার কাঁদতে থাকা গাছটার কাছে গেল। আর আমাদের বান্ধবী চুটকি কোথায় গেল? আমি জানি না। অনেক বছর কেটে গেল, কোনো মানুষ এখনো আমাকে ছোঁয়নি। একজন মানুষ আমাকে এখানে লাগিয়েছে। আমি মানুষকে খুব ভালোবাসি। ওর বাজে কথায় আমাদের মন দেওয়া উচিত না, আর ওর ভেতরে ঢুকে গিয়ে দেখা উচিত। রিঙ্কু, মনু আর পিন্টুর কানে কানে কিছু বলল। তিনজন বন্ধু ফিরে গেল আর কিছুক্ষণ পর ফিরল। ওরা নিজেদের সাথে কুড়ুল নিয়ে এসেছিল। তাড়াতাড়ি বল, আমাদের বান্ধবী চুটকি কোথায় আছে? না হলে আমরা তোমাকে কেটে ফেলবো। আমি কিছু জানি না। অনেক বছর কেটে গেল, কোনো মানুষ এখনো আমাকে ছোঁয়নি। একজন মানুষ আমাকে এখানে লাগিয়েছিল। আমি মানুষকে ভালোবাসি। ও এইভাবে শুনবে না। তিনজন বন্ধু যখন কুড়ুল নিয়ে এগিয়ে গেল তখন গাছটা ভয় পেয়ে গেল। দাঁড়াও, আমাকে কেটো না। আমি তোমাদের বলছি, তোমাদের বান্ধবী কোথায় আছে। আসলে একটা পেতনি আমার ওপর ভর করে বসে আছে। পেতনিটা প্রতিদিন একটা মানুষের রক্ত খেয়ে নেয়। পেতনিটা আমাকে হুমকি দিয়েছে, আমি যদি প্রতিদিন একটা মানুষ না দিই তাহলে ও আমাকে পুড়িয়ে দেবে। এবার তোমরাই বলো যে আমি কি করব। আমার কোনো রাস্তা নেই। পেতনিটা শুধুমাত্র তোমাকে ভয় দেখিয়ে যে তোমাকে ব্যবহার করছে। আমার ঠাকুমা আমাকে বলেছিল যে ভূত আর পেতনি আগুনকে খুব ভয় পায়, ওরা আগুন ব্যবহার করতে পারে না। পেতনি আমার ভিতরে একটা সুড়ঙ্গ বানিয়ে রেখেছে আর তার মধ্যেই থাকে। তোমরা তোমাদের বান্ধবীকে গাছের ভেতরেই পেয়ে যাবে। পেতনিটা এই সময় রক্তের পুকুরে স্নান করতে গেছে। তিনজন বন্ধু গাছের ভেতরে গেল আর ছুটকিকে তুলে বাইরে নিয়ে এলো। পেতনিটা ছুটকির অনেকটা রক্ত পান করে ফেলেছিল, তাই ছুটকি অজ্ঞান হয়ে পড়েছিল। আমাদের তাড়াতাড়ি ছুটকিকে হাসপাতালে নিয়ে যেতে হবে। হাসপাতালে ছুটকিকে রক্তের বোতল লাগিয়ে দেওয়া হলো। ছুটকির জ্ঞান ফিরে এলো। রিঙ্কুর মনু ছুটকি এখন সুরক্ষিত আছে। চল, আমাদের এখন ওই গাছটার কাছে যেতে হবে। ওই পেতনিটার হাত থেকে গাছটাকে মুক্ত করতে হবে। তিনজন বন্ধু কাঁদতে থাকা গাছটার কাছে পৌঁছালো আর গাছের ওপর লুকিয়ে পড়ল। যখন রাতে পেতনিটা ফিরে এলো তখন ওরা পেতনির ওপর কেরোসিন তেল ঢেলে পেতনিটার ওপর জ্বলন্ত দেশলাই কাঠি ফেলে দিল। এইভাবে কাঁদতে থাকা গাছটা চিরদিনের জন্য পেতনির হাত থেকে মুক্তি পেল। ভিকু একটা ছোট পরিবারে ছিল, যার মধ্যে ওর স্ত্রী মধু আর মেয়ে ছিল মীরা। দিন দিন তোমার রোজগার কমে আসছে। তোমার এই চটের ব্যবসা ছেড়ে কোনো কাজকর্ম করা উচিত, বুঝেছো? অন্তত পক্ষে আমাদের পেটটা তো ভরবে। তুমি তো এটা জানো যে বহু বছর ধরে আমি চাষবাসের ব্যবসা করি। এখন যদি এই ব্যবসা না চলে তাহলে আমি এটা বন্ধ করে দিতে পারবো নাকি? আমার বিশ্বাস আছে যে কিছু দিনের মধ্যে সব কিছু ঠিক হয়ে যাবে আর লোকজন আমার ঠেলা থেকেই চাট কিনতে আসবে। হ্যাঁ হ্যাঁ, যবে থেকে তোমার ঠেলার পাশে ওই রমণীর ঠেলা বসিয়েছে, সমস্ত লোকজন ওর ঠেলাতেই ভিড় জমিয়ে দাঁড়িয়ে থাকে। আমি আর এখন কী বা করতে পারি? আমি ভালো জিনিস দিয়ে ভালো সুস্বাদু চাট বানাই, এর থেকে বেশি কী করব? যা খুশি করো, কিন্তু সংসারে টাকা এনে দাও, না হলে আমি মীরাকে নিয়ে আমার বাবার বাড়ি চলে যাব। আমি এখানে না খেয়ে মরতে চাই না। আরে এরকম বলো না, আমি আজ অবশ্যই টাকা নিয়ে আসবো। ভিকু নিজের জিনিসপত্র নিল আর নিজের কাজের জন্য বেরিয়ে পড়ল। রাস্তায়ও সবজি বাজারে দাঁড়ালো। আরে ভাই, আমাকে 2 কিলো আলু আর 2 কিলো পেঁয়াজ দাও না, সব ভালো দেখে দিও। আরে ভাই, তুমি তো চাটের ব্যবসা করো না, তাহলে ভালো ভালো আলু পেঁয়াজ কেন কেনো? তোমার তো পচা ঢচা আলু পেঁয়াজ কিনতে হবে, সেগুলো আমি তোমাকে কম দামে দিতে পারি, ভেবে দেখো। না না, এই চাটের ব্যবসা আমার রুজি রুটি, এর সাথে আমি বেইমানি করতে পারবো না। তুমি আমাকে ভালো ভালো আলু আর পেঁয়াজই দাও। ঠিক আছে। তখনই রমেনিকও সেখানে এলো। আমাকে 3 কিলো আলু আর 3 কিলো পেঁয়াজ দাও। ভালো তো? না না, সস্তারটা। আমি কি থোড়াই নিজে খাবো? আরে ভাই, কিন্তু তুমি তো তোমার গ্রাহককে এটাই খাবে, তাই না?
এটা কিন্তু ভালো কথা নয়। আরে কিসের ভালো কিসের মন্দ সেটা তুমি আমাকে শেখাতে এসো না। আমার তো আমি দেখে নেব। তুমি তোমার ঠেলায় ভালো আলু পেঁয়াজ চাট বানাওগে আর নিজেই খাও। এমনিতেও তোমার ঠেলায় কেই বা আসে বলো? ভিকুর মুখটা ছোট হয়ে গেল আর ও সেখান থেকে চলে গেল। ভিকুর পাশে রমণীক নিজের চাটের ঠেলা বসাতো। রমণীকের চাটের ঠেলা খুলতেই সেখানে খরিদ্দারদের ভিড় পড়ে যেত, আর ভিকুর ঠেলায় কেউ আসতো না। আসুন আসুন, সুস্বাদু চাট খেয়ে যান। সিঙ্গাড়া চাট, আলু চাট, পাপড়ি চাট, দই চাট। ভিকু জোরে জোরে খরিদ্দারকে ডাকতো, তবুও কেউ ওর ঠেলায় চাট খেতে আসতো না। আর ওদিকে রমণীকের ঠেলায় ভিড় হয়ে যেত। আরে আগে আমাকে দাও। আরে না, আমি আগে এসেছিলাম, আমাকে দাও। সবাইকে দিচ্ছি, ঝগড়া করো না। নিজের ঠেলার এই অবস্থা দেখে ভিকু সমস্যায় পড়ে গেল। এত চেষ্টা করেও লোকজন এখানে না আসছে। হে ভগবান, এখন তুমি কোনো পথ দেখাও। ভিকু অনেক রাত পর্যন্ত ঠেলা নিয়ে দাঁড়িয়েছিল, কিন্তু আজও ওর বিক্রি হলো না। ও মন খারাপ করে বাড়ি ফিরল। আজও বিক্রি হয়নি মনে হচ্ছে। হ্যাঁ, আজও রমণীকের ঠেলাতেই সমস্ত ভিড় ছিল। তোমার নিজের চাটের ব্যবসা বন্ধ করে দেওয়া উচিত। এখন তো বাড়িতে খাবারও নেই। এইভাবে চলতে থাকলে আমরা না খেয়ে মরে যাব। তুমি চিন্তা করো না, কিছু না কিছু হয়ে যাবে। এই কথাটা তুমি গত 6 মাস ধরে বলছো, এখনো কিছু বদলায়নি। যদি তুমি টাকা রোজগার করে না নিয়ে আসো, তাহলে আমি আমার বাপের বাড়ি চলে যাব মীরারকে নিয়ে। কিন্তু আমাকে তো কিছুদিন দাও। বাড়িতে শুধু একটু চাল রয়েছে। যদি তুমি কালকে টাকা নিয়ে আসো তাহলে ভালো কথা, না হলে একাই থেকো এই বাড়িতে। আমি আমার মেয়েকে খিদেতে ছটফট করতে দেখতে পারবো না। এমনিতেও আমার বাবা আমাদের দুজনের পেট চালিয়ে নেবে। ঠিক আছে। একদিকে ভিকু ঠেলায় করে চাট বিক্রি না করতে পেরে চিন্তিত ছিল, আর অন্যদিকে বউ ওর সমস্যা আরো বাড়িয়ে যাচ্ছিল। পরের দিন ভিকু প্রতিদিনের মতো চাটের জোগাড় করলো আর নিজের ব্যবসার কাজে বেরিয়ে পড়ল। পথে ওকে আলুওয়ালা ডাক দিল। ও ভাই, আজ আলু পেঁয়াজ নেবে না নাকি? না ভাই, কালকের আলু পেঁয়াজ পড়ে আছে। ঠিক আছে। ভিকু নিজের ঠেলায় পৌঁছালো আর প্রতিদিনের মতন ও ঠেলা খুলে দাঁড়ালো। পাশে রমণীকেও ও ঠেলা খুলে দাঁড়ালো, আর রমণীকের ঠেলায় ভিড় জমতে লাগলো। সুস্বাদু চাট নিয়ে যাও, আলু চাট, সিঙ্গাড়া চাট, পাপড়ি চাট, দই চাট, এসো এসো। ও ডাকাডাকি করাতেও কোনো লাভ হলো না। কোনো খরিদ্দারি ওর দোকানে এলো না। ওর মন খারাপ হয়ে গেল আর ওর চোখ থেকে জল পড়তে লাগলো। হে ভগবান, এ কেমন দিন দেখাচ্ছ। আজ যদি আমি বাড়িতে টাকা নিয়ে না যাই, তাহলে বাড়িতে খাবার কিছুই থাকবে না। মধু মীরাকে নিয়ে বাপের বাড়িতে চলে যাবে। বুঝতেই পারছি না যে কি করব। তখনই ভিকুর দোকানে একজন বয়স্ক মহিলা এলেন। কি হয়েছে বাবা, কাঁদছো কেন তুমি? এখন আর কি বলবো মা, পরিস্থিতি তো এমন যে সব কিছু ভালো করা সত্ত্বেও কিছুই ভালো হচ্ছে না। আমি ভালো জিনিস নিয়ে আসি, কিন্তু তবুও খরিদ্দাররা ওই রমণীকের দোকানেই চাট খায়। আমার পরিবার না খেয়ে মরার অবস্থা হয়ে গেছে। তুমি মন খারাপ করো না বাবা। এই নাও, এটা একটা জাদুর মশলা। যেই তুমি তোমার চাট মশলা এটা মেশাবে, তখনই গ্রাহকরা সবাই চলে আসবে। তোমার সব সমস্যার সমাধান হয়ে যাবে। ভিকু যেই ওই বয়স্ক মহিলার হাত থেকে ওই জাদু মশলাটা নিল, ওই বয়স্ক মহিলা উধাও হয়ে গেল। আরে, উনি কোথায় গেলেন? মা, মা! ভিকু বয়স্ক মহিলাকে খুঁজে বেড়াচ্ছিল, কিন্তু ওনাকে কোথাও পেল না। ওই মহিলা কোথায় গেল? আর মহিলাটা ছিলই বা কে? এই মহিলাটা কি সত্যিই জাদু আছে? ভিকু মশলা শিশিটা খুলল আর সামান্য চাট মশলা ওর আলুতে মেশালো। আরও এরকম করতেই সমস্ত ভিড় ওর ঠেলার সামনে এসে জমা হয়ে গেল। আমার একটা দই চাট চাই। আমাকে আলু চাট, আমাকে ঝাল পাঁপড় চাট। এক্ষুনি দিচ্ছি। ভিকু গ্রাহকদের চাট বানিয়ে দিতে লাগলো, আর গ্রাহক বেড়েই যাচ্ছিল। ও
ও একজনকে চাট দিতে দিতে অন্যজন চলে আসতো। আজ প্রথমবার ভিকুর কাছে এতগুলো টাকা এলো। কয়েক ঘন্টার মধ্যে ওর সমস্ত চাট শেষ হয়ে গেল। আর ওদিকে রমণীকের ঠেলায় একটাও গ্রাহক ছিল না। রমণীক রাগে চোখে ভিকুর দিকে দেখছিল। ভিকু ঠেলা বন্ধ করে দিল আর বাড়ি চলে গেল। এই নাও মধুর মা, আজকে রোজগার। এতগুলো টাকা? আর এই নে গুড়িয়া তোর চকলেট। মা দেখো, বাবা আমার জন্য চকলেট এনেছে। আমার সোনা বাবা। এতগুলো টাকা কোথা থেকে নিয়ে এলে? ঠেলা থেকে রোজগার করে এনেছি। ভিকু মধুকে জাদু চাট মশলার ব্যাপারে বলল। বাহ, এ তো খুব ভালো কথা। আরে এখন আমাদের ভালো সময় এসে গেছে, এখন থেকে আর খালি হাতে ফিরতে হবে না। কিন্তু যদি এই জাদু মশলাটা শেষ হয়ে যায় তাহলে? তার উপায়ও আছে আমার কাছে। ভিকু একটা মশলা ভর্তি বস্তা নিয়ে এলো আর ওই জাদু মশলাটা ওই বস্তার মধ্যে ঢেলে দিল আর পুরো বস্তা চকচক করতে লাগলো। বাপরে! এখন এই সমস্ত মশলা হলো জাদুর মশলা। এইভাবে আমরা সবসময় জাদুর মশলা বানিয়ে যাব। আর এতগুলো টাকা রোজ ইনকাম করব। পরের দিন থেকে আনন্দ সহকারে নিজের ঠেলা খুলে বসে পড়ল, কারণ ঠেলা খুলতেই খরিদ্দারের ভিড় জমা হয়ে যেত। ভিকু ভীষণ খুশি হলো। কিছুদিন পর রমণীক নিজের ঠেলাটা সেখান থেকে সরিয়ে নিল। এখন ওই এলাকায় শুধুমাত্র ভিকুর চাটেরই ঠেলা ছিল, যেখানে সবসময় খরিদ্দারের ভিড় লেগে থাকতো। আর এই চমৎকারটা ছিল জাদু চাট মশলার।